এই নেহা, কি করছো? এদিকে আসো। দেখো, মুভিটা কি হট। দুজনে একসঙ্গে বসে থাকলে খুব ভালো লাগবে। প্লিজ এদিকে আসো। এই, তোমাকে কতবার বলেছি তুমি এসব অ্যাডাল্ট মুভি দেখবে না? তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি আরো দিন দিন এসবের মাত্রা আরো বাড়িয়েই চলেছ। আমি কি করবো বলো? আমার এসব দেখতে ভালো লাগে, তাই আমি দেখি। তাছাড়া আমি তো আর একা একা দেখি না, আমি তোমাকে সঙ্গে নিয়ে তারপরেই তো দেখি। কেন তোমাকে এই সব কিছু দেখতে হবে? তুমি বলবে আমাকে? আমার মতো সুন্দরী একটা বউ পেয়েছো, তারপরে কেন তোমাকে এসব দেখতে হবে? নেহা, তুমি তো খুব ভালো করে জানো মেয়ে মানুষের প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস আছে, তাই তো ভালো লাগে দেখতে। তাই আমি কি করব বলো? এখন থেকে তুমি এইসব আর দেখবে না। আর যদি তুমি এইসব দেখো, তাহলে এই বাড়িতে প্রবেশ করা তোমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। তোমাকে যেটা বলবো আমার কথা শুনতে হবে। এই রকম প্রস্তাবেই তো আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, তাই না? ওকে বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আর এসব দেখবো না। আসলে অনেক দিনের অভ্যাস তো, তাই ছাড়তে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি আমার ভালোবাসার মানুষটার জন্য সব কিছু করতে পারি। আর এইটুকু ছাড়তে পারবো না? অবশ্যই পারবো। আমি সব কিছুই ছেড়ে দেব, গড প্রমিস। ওকে মাই ডিয়ার। এখন এখানে চুপচাপ বসে থাকো, আমি রান্না করে খাবার বানাতে যাচ্ছি। আর হ্যাঁ, আজ কিন্তু আমি তোমার জন্য তোমার পছন্দের চিকেন বিরিয়ানি বানাচ্ছি। দুজনে একসাথে গল্প করতে করতে খাবো। এই বলে নেহা সেখান থেকে চলে যায়। তাদের দুজনের প্রেমের বিয়ে, 4 মাস প্রেম করে তারপর বিয়ে করেছে তারা। চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, আর তাদের প্রেমের গল্পটাও আপনাদের শুনিয়ে দিই, কি বলেন? এটা ভারতের কলকাতা শহর, আর আগামী সপ্তাহে তার পরীক্ষা। তাই সে তার এক মেয়ে বন্ধুর সঙ্গে গ্রুপে স্টাডি করতে তার বাসায় যায়। নীল ওই মেয়েটা বিছানার উপরেই বসে একটা বইয়ের পাতা নাড়াচাড়া করছে, আর মেয়েটা টেবিলে বসে বইয়ের পাতা নাড়াচাড়া করছে। দুজনের মধ্যে কেউই পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। তখনই হঠাৎ নীল মেয়েটাকে বলতে লাগলো, এই রিয়া, কি হয়েছে তোমার? তুমি বারবার এভাবে আমার দিকে কেন তাকাচ্ছ? পড়াশোনায় মনোযোগ দাও। আগামীকাল তোমার পরীক্ষা, আমারও পরীক্ষা। দুজনেরই পড়াশোনা করতে হবে। তোমার মতো এত কিউট একটা ছেলে আমার সঙ্গে বসে থাকলে আমি কিভাবে পড়াশোনা করব বলো নীল? প্লিজ, আমি একটু তোমার সঙ্গ পেতে চাই। আরে রিয়া, এইসব তুমি কি বলছো? এটা ঠিক যে আমি অনেক মেয়ের সাথে ফ্লার্ট করি, কিন্তু তুমি আমার বন্ধু। আর আমি তোমার বাড়িতেও এসেছি একটু গ্রুপ স্টাডি করার জন্য। আর এসব তুমি কি বলছো বলো? নীলের কথার উত্তর না দিয়ে টেবিল থেকে উঠে নীলের কাছে চলে আসে আর নিজের কাপড় চোপড় ফেলে থাকে। সেটা দেখে নীল রিয়াকে বলে, রিয়া, প্লিজ এসব বন্ধ করো। তুমি নিজের কাপড় চোপড় কেন খুলছো? আমি তোমার বন্ধু, প্লিজ নিজেকে কন্ট্রোল করো। সরি ডিয়ার, তোমার মতো হট কিউট একটা জিনিস সামনে থাকলে কি নিজেকে কন্ট্রোল করা যায়? তুমিই বলো। এই বলে রিয়া নিজেকে নীলের কাছে সমর্পণ করে দেয়। আর নীল, সে তো একটা ছেলে। একটা মেয়ে যদি নিজ থেকে নিজেকে একটা ছেলের কাছে সমর্পণ করে, তাহলে একটা ছেলে কেন নিজেকে দূরে রাখবে? তারা দুজনেই খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। আর ঠিক এমন সময় রুমের দরজা খুলে প্রবেশ করে রিয়ার বড় বোন। রিয়ার বড় বোনকে রুমে প্রবেশ করতে দেখে নীল আর রিয়া দুজনেই নিজেদের ড্রেস ঠিক করে নেয়। তারপর নীল কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে ভার্সিটিতে প্রবেশ করতেই নোটিশ বোর্ডের চোখ পড়ে। তাতে ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। এটা দেখে তো নিজের চক্ষু চড়ক গাছ, কারণ তার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তাকে এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে। এখন যদি তার বাবা মা এটা জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। কিন্তু নীল এখন কি করবে? তখনই তার চোখে পড়ে ভার্সিটি ক্যাম্পাসের বাইরে অনেক স্টুডেন্ট, সেখানে রয়েছে সবাই কিছু একটা নিয়ে আলোচনা করছে। নীল তখন সেখানে গেল আর ওদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? কি হয়েছে তোমাদের? সবাই এখানে দাঁড়িয়ে আছো কি জন্য? কি আলোচনা করছো? আর পরীক্ষার সময় হয়ে গেছে, তোমরা ভার্সিটির ভিতর কেন যাচ্ছ না? আমরা তোমাকে ছাড়া পরীক্ষা দেব না। আমরা খুব ভালো করেই জানি তোমার সম্পর্কে তুমি কখনো এমন কাজ করতে পারো না, তাই আমরা কেউ পরীক্ষা দেব না। মানে কি হয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু কেন? দেখো, এটা আমরা সবাই জানি। তুমি গতকাল রিয়াদের বাসায় গিয়েছিলে, কিন্তু তারপর সেখানে কি হয়েছে সেটা আমরা জানি না, আর জানার কোনো ইচ্ছেও আমাদের নেই। কিন্তু আজ সকালে রিয়ার বড় বোন এসে প্রিন্সিপালের কাছে তোমার নামে বিচার দিয়েছে, আর তাই প্রিন্সিপাল তোমাকে ভার্সিটি থেকে বহিষ্কার করেছে। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমাদের এই আন্দোলনের কারণটা কি?
তোমরা তো সবাই ভেতরে আর পরীক্ষা দাও। আমার সঙ্গে যেটা হওয়া সেটা হয়ে গেছে। না, আমরা সেটা মানি না আর মানবও না। তোমার সঙ্গে এই অন্যায়ের প্রতিবাদ আমাদের করতেই হবে, নয়তো তোমার সঙ্গে বিশাল বড় একটা অন্যায় হয়ে যাবে। আমরা খুব ভালো করেই জানি তোমার বাবা মা তোমাকে কত স্বপ্ন নিয়ে এখানে পড়ালেখা করতে পাঠিয়েছে। আর এখন যদি তারা জানতে পারে তোমার নামে এমন একটা অপবাদ দেওয়া হয়েছে, তাহলে তারা সেটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবে না। এ বলে ওই ভার্সিটির ছাত্রছাত্রীরা আন্দোলন করতে থাকে। এদিকে সেই একই ভার্সিটিতে পড়াশোনা করত নেহা, কিন্তু নীলের সঙ্গে তার তেমন কোনো আলাপ পরিচয় কখনো হয়ে ওঠেনি, কারণ সে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। নিজের পড়াশোনা ছাড়া বাইরের জগতে এসে 2 মিনিট সময় দিত না। আর যখন ভার্সিটিতে ক্যাম্পাসে প্রবেশ করছিল, তখনই দেখতে পেল সেই আন্দোলন, আর তাই সে সেখানে গেল আর তার আরেক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা সবাই এখানে কিসের জন্য আন্দোলন করছো? গতকাল নীল রিয়ার বাসায় গিয়েছিল গ্রুপ স্টাডি করতে, কিন্তু সেখানে গিয়ে কি হয়েছে সেটা আমরা জানি না। তবে আমরা বিশ্বাস করি সে এরকম উল্টাপাল্টা কাজ করতেই পারে না। এদিকে রিয়ার বড় বোন প্রিন্সিপালের কাছে উল্টাপাল্টা বিচার দিয়েছে, তাই প্রিন্সিপাল নীলকে কলেজ থেকে বহিষ্কার করেছে। কিন্তু আমরা সেটা মানি না আর মানব না, তাই এই আমাদের আন্দোলন। আমার মনে হয় তোমরা ভুল করছো, কারণ নীলের ক্যারেক্টার সম্পর্কে ভার্সিটির সবাই অবগত। সে আজ এই মেয়ে তো কাল ওই মেয়ের সঙ্গে ফ্ল্যাট করতেই থাকে। হয়তো এরকমই কিছু একটা করতে চেয়েছিল। নীলকে তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু তুমি তার সম্পর্কে এমন একটা কথা বলবে না। নীল তোমার কাছে শুধুমাত্র একটা নাম হতে পারে, কিন্তু ভার্সিটির প্রত্যেকটা মেয়ের কাছে নীল একটা ইমোশন, যাকে দেখলে সবার হার্টবিট বেড়ে যায়। সবাই এক মুহূর্তের জন্য নীলকে কাছে পেতে চায়, আর তাকে তুমি এমন বলতে পারো না। হ্যাঁ, সেটা আমি নিজের চোখেই দেখতে পাই। কিন্তু তোমরা সবাই আমাকে এই পথ একটা কথা বলো যে এই ছেলেটার মধ্যে কি এমন আছে যার জন্য ভার্সিটির সব মেয়েরা ওর উপরে আসক্ত? ওর মধ্যে সেরকম কি আছে যেটা বলতে পারবো না, তবে একটা নেশা আছে ওর। যে দুটো চোখ, ওই চোখে তাকালে যে কোনো মেয়েই নেশায় পড়ে যাবে। অনেক সুইট, কিউট আর হট। ভাই, সব মেয়েরাই ওর জন্য পাগল, বুঝতে হবে। তখন নেহা ওদের সঙ্গে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এদিকে স্টুডেন্টরা আন্দোলন করছে। প্রিন্সিপালের সঙ্গে কথা বলে নীলকে আবারও ওই ভার্সিটিতে পড়াশোনা করার ব্যবস্থা করে দিল। এরপর চলে গেল 2 মাস। একদিন সকালবেলায় টিভিতে একটা সিরিয়াল দেখছিল, তখনই তার বাড়ি থেকে ফোন আসে। মামনি, কেমন আছো? কদিন ধরে ফোন করছো না, কোনো প্রবলেম হয়েছে নাকি? না বউ, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে কদিন ধরে পড়াশোনার একটু প্রেশারে আছি তো, তাই ফোন করতে পারছি না। যাই হোক, তোমরা কেমন আছো? ভাইয়া কেমন আছে? আর শুনেছিলাম ভাইয়ার জন্য নাকি সম্বন্ধ করেছো, ওইটার কি খবর? ভালো আছি। আর তোমার ভাইয়ার ব্যাপারে কথা বলতেই তোমাকে ফোন করা। আসলে আমরা সবাই মিলে কথাবার্তা বলে তোমার ভাইয়ের বিয়ের ডেট ফাইনাল করেছি, তাই তোমাকে দেশে আসতে হবে। কিন্তু আব্বু, সামনে তো আমার ফাইনাল ইয়ার এক্সাম। এখন কিভাবে দেশে আসবো বলো? সেটা আমি জানি না, কিন্তু তোমার ফাইনাল এক্সামের আরও 3 মাস বাকি আছে। আর একটা বিয়ের কাজ শেষ করতে 3 মাস লাগবে না, তুমি চলে আসো। আচ্ছা আব্বু, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সময় মতো চলে আসবো। এই বলে ফোনটা কেটে দেয়। এরপর নীলের বাড়ি থেকেও ফোন আসে। নীলের ছোট বোনের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে, আর দিন তারিখও পাকা হয়ে গেছে, তাই নীলকেও দেশে যেতে হবে। আনফর্চুনেটলি নীল আর নেহা দুজনে একই দিনে দেশে যাওয়ার জন্য ফ্লাইট বুকিং করে। ওরা দুজনেই যখন এয়ারপোর্টে, তখনই ওদের দেখা হয়। নীলের সঙ্গে নেহার ধাক্কা লেগে যায়। সরি ম্যাডাম, আমি আসলে আপনাকে দেখতে পাইনি, একটু তাড়াহুড়ায় আছি তো। আরে, তুমি নীল না? আমাদের ভার্সিটিতে যে ছেলেটা পড়াশোনা করে, যার জন্য ভার্সিটির সব মেয়েরা রাতের ঘুম হারাম করে ফেলেছে? হ্যাঁ, একদম ঠিক ধরতে পেরেছেন। তবে আমি তোমায় চিনতে পেরেছি। যাই হোক, তুমি কোথাও যাচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে যাচ্ছি, ওখানে আমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। আমারও সেম, আমারও ছোট বোনের বিয়ের তারিখ ফিক্সড হয়েছে, তাই আমাকেও যেতে হবে, তাই আমি দেশে যাচ্ছি। যাই হোক, চলে যাওয়া যাক। এরপর তারা কথা বলতে বলতেই বিমানে উঠে পড়ে। আর আশ্চর্যজনক ঘটনা হলো, নীলিয়ালা আর নেহা দুজনেই পাশাপাশি সিট বুকিং করেছে, যেটা আগে তারা কেউই জানতো না। সিটে বসার পর হঠাৎই নেহা নীলকে প্রশ্ন করে, আচ্ছা, আমি কি তোমায় একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। তুমি আমার ক্লাসমেট, আর আমরা দুজনে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তাই যে কোনো প্রশ্ন করতে পারো। বলো, তোমার আমার কাছ থেকে কি জানার আছে?
আসলে আমার প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত, তবে এর উত্তর কী বা হবে আমি আন্দাজ করতে পারছি না। আসলে ভার্সিটির প্রত্যেকটা মেয়ে তোমার উপরে কেন আসক্ত সেটা বলবে আমাকে? ও, এই ব্যাপার। আসলে আমি নিজেও জানি না আমার মধ্যে কি এমন আছে যেটা দেখে প্রত্যেকটা মেয়ে আমার উপর আসক্ত হয়ে যেতে হবে। একটা কথা, আমিও মেয়েদের উপর অনেকটা আসক্ত হয়ে পড়ি। আমার লাইফে আমার কয়েকটা গার্লফ্রেন্ড এসেছে আর চলেও গেছে, সেটা আমি সঠিক বলতেও পারবো না। তুমি এমন কেন করো বলো তো? ভালো তো জীবনে একজনকেই বাসা যায়, তাহলে নির্দিষ্ট একজনকে ভালোবেসে তার সঙ্গে সারাটা জীবন কাটানোর চিন্তা ভাবনা করো না কেন? তাহলেই তো ভালো হয়। আমার ওই রকম চিন্তাভাবনা নেই। যতদিন আমি প্রেম চালিয়ে যেতে পারি যাব। তাছাড়া আমার টাকা পয়সার অভাব নেই। আমার বাবা আমার পিছনে অটেল টাকা পয়সা খরচ করেছেন। আর আর সেটা দেখেই সম্ভবত মেয়েরা আমার প্রতি একটু বেশি আসক্ত হয়। এখন আমাকে এইটা বলো যে তুমি আবার আমার উপর আসক্ত হয়ে পড়োনি তো? তোমার না মাথা খারাপ হয়েছে। আমি সেরকম মেয়েই নই যে চাইলেই কোনো ছেলের উপরে আসক্ত হয়ে যাব। আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসি। আমি চাই আমার বিয়েটা পরিবারের প্রত্যেকটা মানুষের পছন্দ করা মানুষের সঙ্গেই হোক। তাছাড়া প্রেম ভালোবাসাতে আমি বিশ্বাসী নই, আর টাইম পাস তো একদমই নয়। যাই হোক, তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। তা না হলে তো আমি তোমার সাথে কথা বলে সময়টা নষ্ট করতাম। তবে এখন তুমি বলে দিয়েছো, তাই আর কোনো সমস্যা নেই। আমি এই সময়টা অন্য একজনের পিছনে ব্যয় করব। মানে তুমি কি বলছো? আমি তোমার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না তো। কি হয়েছে তোমার? তেমন কিছুই না। আসলে তুমি যদি আমাকে এখন এটা বলতে যে তুমি আমার উপর আসক্ত হয়ে গেছো, তাহলে ফ্লাইটের পুরো সময় আমি তোমার সঙ্গে কথা বলতাম আর তোমাকে পটানোর চেষ্টা করতাম। কিন্তু এখন তো তুমি বলেই দিয়েছো যে তুমি প্রেম ভালোবাসা বিশ্বাসী নও আর টাইম পাসে একদমই নয়। তাহলে এই সময়টা তো আমার বেঁচে গেল। এখন আমি অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলে তাকে পটিয়ে নেব আর তার সঙ্গে এই ফ্লাইটের পুরোটা সময় কাটিয়ে দেব। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ নিজের সিটে বসে রইল। বসে থাকতে থাকতে কখন যে সে ঘুমিয়ে গেল সেটা তার আর খেয়াল নেই। যখন তার ঘুম ভাঙলো তখন দেখলো নীল তার সিটে নেই। নেহা তখন নীলকে খোঁজাখুঁজি না করে ওয়াশরুমের দিকে পা বাড়ায়, নিজের চোখে মুখে একটু পানি দেওয়ার জন্য। তখনই ওয়াশরুমের ভেতর নীল আর তার সঙ্গে একটা মেয়েকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। আরে, তুমি তো আচ্ছা মানুষ। ঘন্টাখানেকের ফ্লাইটের মধ্যে তুমি একটা মেয়েকে পটিয়ে নিয়ে তার সঙ্গে একেবারে অন্তরঙ্গ হয়ে গেলে। তুমি একটা জিনিস বলতে হবে মাইরি। আরে বাবা, বললাম না, তুমি যদি আমার সঙ্গে 10 মিনিট কথা বলো তাহলে তুমি পড়ে যেতে বাধ্য হবে। যাই হোক, বাদ দাও, ভালো লাগছিল তাই একটু চোখে নিলাম। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে তাদের ফ্লাইট ঢাকা এয়ারপোর্টে অবতরণ করে। সেখানে নীলের বাবা আর কাকা দুজনেই নীলের জন্য অপেক্ষা করছিল। হ্যালো বাবা, কাকা, কেমন আছো তোমরা? এই তো ভালো। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, একদমই নয়, আমি ঠিক আছি। যাই হোক, সেগুলো বাদ দাও, বাড়ি যাওয়া যাক। তারপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। এই কথা বলে নীল তার বাবা আর কাকাকে নিয়ে সেখানে চলে যেতে চাইছিল, কিন্তু ঠিক ওই মুহূর্তে ঘটলো এক ঘটনা। ফ্লাইটে যে মেয়েটার সঙ্গে নীল একটু ফাজলামো করতে গিয়েছিল, ওই মেয়েটা ফ্লাইট থেকে নেমে নীলকে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু কোথাও পায় না। তাই সে এয়ারপোর্টের বাইরে আসতে চায়। তখনই নীলকে চোখে পড়ে, আর সেখানে এসে দৌড়ে নীলের বাবা কাকার সামনেই নীলকে জড়িয়ে ধরে আর একটা লিপ কিস করে বসে। আরে আরে, এই মেয়ে, তুমি আমার সঙ্গে এসব কি করলে? তোমার কি লজ্জা বলতে কিছুই নেই নাকি? এয়ারপোর্টে এত মানুষ রয়েছে, তাদের সামনে তুমি আমায় লিফট কিস করলে? হ্যাঁ, করেছি। তো কি হয়েছে? ফ্লাইটের ভেতর যখন তুমি আমার সাথে অন্তরঙ্গ হয়েছিলে তখন এসব মনে ছিল না? আর এখন তো আমি শুধুমাত্র তোমাকে একটা লিপ কিস করেছি। আসলে যাওয়ার আগে একটু পাওয়ার নিয়ে নিচ্ছি। এই বলে মেয়েটা নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার ব্যাগপত্র নিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। আর সেটা দেখে নীলের বাবা নীলকে প্রশ্ন করে। কি ব্যাপার নীল, এসব তুমি কি শুরু করছো? আমাদের বলবে? একটা মেয়ে এয়ারপোর্টে হাজার মানুষের সামনে তোমাকে কিস করে চলে গেল, এই দিনটাও আমাদের দেখতে হচ্ছে? বাবা, আসলে তোমরা যেরকম ভাবছো সেরকম কিছুই নয়। মেয়েটা হয়তো আমার মতো দেখতে একটা ছেলের সঙ্গে দেখা হয়েছিল, আর তার সঙ্গে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়েটা হয়তো আমাকে সেই মানুষটা ভেবে তাই হয়তো এরকম কাণ্ড কারখানা করেছে। যাই হোক, এসব বাদ দাও, এখন চলো বাসায় যাওয়া যাক।
তখন আর কেউ এ ব্যাপারে কোনো কথা বাড়ালো না। সবাই মিলে বাসায় চলে গেল। এদিকে পরের দিন নীলের ছোট বোনের এঙ্গেজমেন্ট। সকাল থেকে বাড়িতে আয়োজন শুরু হয়েছে। সবাই নিজেদের মতো করে সাজুগুজু রেডি নিয়ে আছে। এদিকে নীল তার নিজের রুমে বসেছিল। এমন সময় তার ছোট বোন সেখানে আসে। কি ব্যাপার ভাইয়া, তুই এখনো এখানে বসে আছিস? এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। আমার শ্বশুর বাড়ির লোকজনেরা তো চলে আসবে, তুই যাবি না ওদের সঙ্গে? কি বলিস তুই? আমার একমাত্র আদরের ছোট বোন, আর তোর শ্বশুর বাড়ি থেকে মানুষজন আসে, তাদের সঙ্গে আমি কথা বলতে যাব না? এমনটা হতে পারে নাকি? আসলে একটু টায়ার্ড ছিলাম, তাই বিশ্রাম নিচ্ছিলাম। তুই কোনো চিন্তা করিস না, আমি 10 মিনিটে রেডি হয়ে আসি। এই বলে নীল বিছানা ছেড়ে ওয়াশরুমে যায় আর কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসে। এদিকে দেখতে দেখতে ঋতুর শ্বশুরবাড়ির লোকজনও চলে আসে। তখন বাড়ির সবাই সেখানে উপস্থিত হয় আর নীলও সেখানে যায়। কিন্তু সেখানে গিয়ে নীলের চক্ষু চড়ক গাছ। ঋতুর বর মানে তার হবু বোন জামাইয়ের সঙ্গেই বসে আছে তার পরিচিত একটা মেয়ে মানে নেহা। নীল এসব কি দেখছে, বিশ্বাস করতে পারছে না। এখন কি জানি কি হয় সেটা আল্লাহই ভালো জানায়। না জানি নিজের কুকর্মের জন্য তার বোনের বিয়ে টানা ভেঙে যায়। নীল তখনই সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে আসে। কি ব্যাপার মিস্টার নীল, কেমন আছেন? নেহা, তুমি এখানে? কেন আসতে পারি না বুঝি? এই তো আমারই ভাইয়ের বিয়ে এখানে আসা তো আমার জন্য নিষিদ্ধ নয়। আর তুমি এভাবে তোতলাচ্ছ কেন? কিছু হয়েছে নাকি? আরে নেহা, তুমি তো এখানে? আরে না, তেমন কিছু নয়। তোমাকে দেখে একটু অবাক হয়ে গেছি। আমাদের বাড়িতে তুমি আসলে কি করে সেটাই ভাবছিলাম। ও, এই কথা। আসলে তোমার বোনের যে ছেলেটার সঙ্গে বিয়ে হতে চলেছে সে আমার একমাত্র বড় ভাই, আর তার বিয়ের জন্যই আমাকে দেশে আসতে হয়েছে। আর একটা কথা তোমাকে বলে রাখি, আমার ভাইয়ের কলিজা আমি, সে আমাকে ছাড়া কখনো বিয়েটা করতো না, তাই আমাকে বাধ্য হয়েই আসতে হয়েছে। নেহা প্লিজ, সেদিন যা হয়েছে আর তুমি আমার সম্পর্কে যা জানো, প্লিজ সব কিছু ভুলে যাও। আমার বোনের বিয়েটার সঙ্গে প্লিজ এইসব বিষয়গুলোকে জড়িও না। আমার বোনের বিয়েটা ভেঙে দিও না। আমার বোন অনেক কষ্ট পাবে, আর আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আমার জন্য আমার বোন কষ্ট পাক সেটা আমি কখনোই চাই না। প্লিজ। ওকে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না, কোনো চিন্তা নেই তোমার। তবে একটা কথা আমাকে প্রমিস করতে হবে, আজকের পর থেকে তুমি এসব কাজ ছেড়ে দেবে। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, কিন্তু দয়া করে এসব বিষয়ে সবার সামনে প্রকাশ করো না, তাহলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। আর বোনের বিয়েটা ভেঙে গেলে পরিবারের সবাই আমাকে অনেক কথা শোনাবে, আমি সেসব কথা শুনতে চাই না। বললাম তো আমি কাউকে কিচ্ছু বলবো না, তোমার চিন্তার কোনো কারণ নেই। আর হ্যাঁ, আমি যেটা বলছি সেটা মাথায় রেখো, আজকের পর থেকে কখনোই এইসব কাজ আর করবে না। আর এই বিষয়টা নেহা লক্ষ্য করে তাও সেখান থেকে উঠে চুপচাপ নীলের রুম পর্যন্ত চলে আসে। এই বলে নেহা সেখান থেকে চলে যায়। আর একটু পরে নীলের বোনের এঙ্গেজমেন্টও হয়ে যায়। সেদিনই সবাই অনুষ্ঠান শেষ করে নিজেদের বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা নীলের বাবা নীলকে ডেকে বলে, নীল দেখো, বিয়ের সমস্ত কেনাকাটা তো হয়েছে তোমাদের আসার জন্য। মানে তোমার বোন জামাইয়ের বোন দেশের বাইরে থাকতো, আর তুমি দেশের বাইরে থাকতে, তাই তোমাদের দুজনের জন্য এঙ্গেজমেন্ট আটকে ছিল। আজ সেটাও হয়ে গেল। তবে একটা কাজ বাকি রয়ে গিয়েছিল, সেটা হলো নেহা মানে তোমার বোনের ননদের জন্য কেনাকাটা করা হয়নি। তাই আমি চাইছি, মানে আমি তোমাকে বলছি, তুমি আজকে নেহাকে নিয়ে একটু মার্কেটে যাবে। ওর যা যা পছন্দ হয় তা তুমি কিনে দেবে, আর টাকা পয়সা সব আমি তোমাকে দিয়ে দেবো। বাবা, আমি পারবো না ওই মেয়েটাকে নিয়ে মার্কেটে যেতে। ওই মেয়েটার সঙ্গে আমার একটুও চায় না। ওই মেয়েটা শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করে। আমি যাব না ওই মেয়েটার সঙ্গে। তোকে আমি যেতে বলেছি, তোর কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আশা করি বুঝতে পেরেছিস। নীল তখন আর কোনো উপায় না পেয়ে যেতেই হলো। অপরদিকে নেহাদের বাড়িতেও সেম কাহিনী চলছিল। নেহার বাবা তাকেই বলছিল নীলের সাথে শপিংয়ে যাওয়ার জন্য, কিন্তু নেহা কিছুতেই রাজি হচ্ছিল না। বাবা, আমি যাবো না ওই ছেলেটার সাথে, তোমরা আমাকে কেন জোর করছো আমি বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? তুমি কেন নীলের সাথেই যেতেই চাইছো না? কি সমস্যা সেটা তো আমাদের খুলে বলো। দেখো, আমরা একটা সম্পর্কে আবদ্ধ হতে চলেছি। আমাদের মধ্যে এখন ভালো একটা বন্ডিং তৈরি করা উচিত, কিন্তু তুমি তা না করে উল্টো কাজ করছো।
আমি তোমাকে শেষবারের মতো বলছি, নীল আসলেই তুমি সোজা ওর সাথেই চলে যাবে। আমি আর দ্বিতীয় কোনো কথা শুনতেই চাইছি না। এই কথা বলতে বলতেই নীল সেখানে এসে উপস্থিত হয়। ওটা তাদের পরিবারের লোকজন খেয়াল করেনি। নীল তখন দরজার বাইরে দাঁড়িয়েছিল। আর তখন নেহা তার আম্মুকে বলতে থাকে, আম্মু, আমি তোমাদের আর কতবার বলবো, আমি ওই উগান্ডার বংশধরের সাথে শপিং করতে যাব না। তোমরা কেন সেটা শুনতে পাচ্ছ না? কিন্তু ম্যাডাম, সেই ওগানটার বংশধর যে আপনাকে নিতে চলে এসেছে, বাড়ি থেকে আমাকে পাঠানো হয়েছে আপনাকে নিয়ে শপিংয়ে যেতে। এখন কি করব বলেন আপনি? চলে এসেছি তো আমাকে একদম উদ্ধার করে ফেলেছেন। আপনাকে কে বলেছে আমি আপনার সাথে শপিং করতে যাব? আর আপনি কোন সাহসে আমার বাড়িতে চলে আসবেন? আপনি ভাবলেন কি করে যে আমি আপনার সঙ্গে শপিং করতে যাব? নেহা, তুমি এখন এসব কথা বলছো, তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি যেটা করছো সেটা কিন্তু এখন একটু বেশি করে ফেলছো? কারণ ছেলেটা তোমাকে এত দূর থেকে নিতে এসেছে শপিং করতে যাওয়ার জন্য, আর সেখানে তুমি উল্টাপাল্টা কথা বলেই চলেছো। কি সমস্যা তোমার? তুমি কেন যাবে না? সেটা আগে আমাকে বলো, তারপর আমি চিন্তা করে দেখি তোমার কথা মেনে নেওয়া যায় কি না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তবে আমার একটা শর্ত আছে, আমাকে কিন্তু বিকেল 5টার মধ্যে বাসায় পৌঁছে দিতে হবে। তা না হলে কিন্তু আমি ওই উগান্ডার বংশধরের সাথে কোনোভাবেই শপিং করতে যাব না। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি যা বলবেন তাই হবে। এখন চলেন আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। এই কথা বলে নেহা তার নিজের রুমে চলে যায় রেডি হতে। প্রায় আধ ঘন্টা পর সে রেডি হয়ে আসে। অতপর নীলা নেহা বাইরে বের হয়। তখনই নেহা দেখতে পায় নীলা একটা বাইক নিয়ে এসেছে। সেটা দেখে নেহা বলে, এই, তোমাকে আমি কি বলেছিলাম বাইক নিয়ে আসতে? আমি তোমার সঙ্গে বাইকে করে যাব না। তুমি গাড়ি ড্রাইভ করতে পারো না? তোমাদের কোনো গাড়িটাই নেই? আরে বিহান সাহেবা, আমি প্রথমবার আপনাকে নিয়ে শপিং করতে যাচ্ছি। আমার বাইক থাকতে আমরা গাড়িতে কেন যাব? আপনার সঙ্গে সম্পর্কটা তো আমার রসের আর রঙিন, তাই আমার মনে হয় আমাদের বাইকে যাওয়া উচিত, যাতে আমরা একটু পাশাপাশি থাকতে পারি। তোমার সাথে কথা বলে না এই পৃথিবীর কেউ পেরে উঠবে না। যাই হোক, ঠিক আছে, আমি বাইকে উঠছি। তবে বাইক কিন্তু আস্তে আস্তে চালাতে হবে, কারণ আমি অপরিচিত কারোর সঙ্গে কখনোই বাইকে উঠি না। আর তোমার যে লুচ্চা স্বভাব, সেখানে ব্রেক তো করবেই যেখানে সেখানে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন বাইকে ওঠো, তা না হলে কিন্তু আবার লেট হয়ে যাবে। তখন কিন্তু বাসায় ফিরতে দেরি হলে তুমি আমাকে দোষারোপ করতে পারবে না। এ কথা বলতে বলতে নীলা আর নেহা দুজনে রওনা দেয়। প্রায় 20 মিনিটের মধ্যে শপিং মলে এসে পৌঁছায়। নীল নেহাকে বলে, তুমি ভেতরে যাও, কি কি লাগবে কিনে নাও, আমি আধা ঘন্টা পর আসি। আশা করি এর মধ্যে তোমার কেনাকাটা হয়ে যাবে। আমার একটু বাইরে কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি বাইরে যাও। তাছাড়া আমি নিজেও চাই না তোমাকে নিয়ে শপিং করতে, কারণ তোমার যে লুচ্চামো চরিত্র, তোমাকে নিয়ে গেলে আমার বাণিজ্য সব পাঞ্চার হয়ে যাবে। নীল কোনো কথা না বলে বাইরে তার কাজ করতে চলে গেল। এদিকে নেহা প্রায় আধা ঘন্টা ধরে শপিং মলে একটা শাড়ির দোকানে বসে আছে, কিন্তু কেউ তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। প্রায় আধ ঘন্টা পর যখন নীল সেখানে আসে, তখনই নেহার কাছে এসে নীল বলে, চলো বাসায় যাও যাক। বাসায় যাবো মানে? এখনো তো আমার কোনো কেনাকাটাই হয়নি। আমি এখন একটা শাড়ি দেখতে চাইছিলাম, কিন্তু দোকানদারগুলো এতই বিজি রয়েছে যে আমাকে শাড়ি দেখানোর সময় পাচ্ছে না তারা। তাহলে অন্য দোকানে চলো, আমরা অন্য কোনো দোকান থেকে তোমার জন্য শাড়ি আর অন্য জিনিসপত্র নিয়ে নিই। এখান থেকে নিতে হবে এমন তো কোনো কথা আছে নাকি? চলো আমার সাথে। না, আমি কোনো অন্য দোকান থেকে নেব না। আমার এই দোকানেরই একটা শাড়ি পছন্দ হয়েছে, আমি এই দোকান থেকেই নেব। তুমি প্লিজ একটু ট্রাই করো না। তুমি তো যে কোনো মেয়েকে সহজে পটিয়ে ফেলতে পারো, তাহলে এই দোকানদারের সব স্টাফ কিন্তু মেয়ে। তুমি একটু ট্রাই করলেই তো হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যখন আমাকে বলছো তাহলে আমি একবার ট্রাই করে দেখছি। কিন্তু একটা কথা, তুমি কিন্তু এর জন্য কখনোই আমাকে কোনো কথা শোনাতে পারবে না। এটা কখনো বলতেও পারবে না যে আমার চরিত্রের দোষ আছে। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, আমি বলবো না। তবে এটাই কিন্তু লাস্ট, আমার সামনে কিন্তু দ্বিতীয়বার মেয়েদের সাথে এরকম করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো, আমি দেখছি মেয়েটাকে কিভাবে পটানো যায়। এই যে, হ্যালো, এক্সকিউজ মি মিস, শুনছেন? কথাটা মুখ থেকে বের করতে দেরি হলো, কিন্তু 2-3টে মেয়ে নীলের কাছে চলে আসতে সময় লাগলো না। অন্য কাস্টমার ফেলে তারা নীলের কাছে চলে আসে আর নীলকে বলতে থাকে, ইয়েস স্যার, বলুন আপনার কী চাই। আমরা আপনাকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। আমরা আপনাকে কী সেবা দিতে পারি? আমার আপনাদের দোকানে একটা শাড়ি পছন্দ হয়েছে, আর শাড়িটা নিতে হবে। নেহা, তুমি তোমার
কোন শাড়িটা পছন্দ হয় সেটা দেখাও, আর আপনারা এখনই ওই শাড়িটা প্যাক করে দিন। আর ম্যাডামের অন্য কিছু লাগলে সেগুলো দিয়ে দিন। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আমরা এখনই করে দিচ্ছি। একটা কথা বলি, ম্যাডাম আপনার কি হয়? দুঃসম্পর্কের আত্মীয়। কেন, তাতে কি আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আপনাদেরকে যেটা বলা হয়েছে সেটা করুন তাড়াতাড়ি। আমার হাতে সময় কম। ম্যাডামের যা যা পছন্দ হয় সব দিয়ে দিন। আর এটিএম কার্ড এখান থেকে পেমেন্টে যা আসে নিয়ে রাখবেন। অতঃপর নীল সেখান থেকে চলে যায়। ওদিকে নেহা তার পছন্দ মতো আরও কয়েকটা ড্রেস কিনে নেয়। তার ড্রেস কেনাকাটা শেষ হলে তারা চলে যায় জুয়েলারির একটা দোকানে। সেখানেও সেম কাহিনী ঘটে। অবশেষে তাদের কেনাকাটা শেষ হয় আর দুজনেই নিজেদের বাড়ি চলে যায়। এরপর কয়েকদিন পর বিয়ের আয়োজন শুরু হয়ে আসে। গায়ে হলুদ আজকে, তাই নেহা তার বান্ধবী আর বোনদেরকে নিয়ে তার হবু ভাবির জন্য গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসে। এদিকে নীলদের বাড়িতেও চলছিল বিশাল আয়োজন। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আয়োজন তো হতেই হবে। সারা বাড়ি জুড়ে একটা উৎসবের আমেজ চলছিল। নেহা তখন তার হবু ভাবির সঙ্গে বসে গল্প করছিল। তখন নীল সেখানে এসে উপস্থিত হয় আর নেহাকে দেখে বলে, নেহা, ইউ আর লুকিং সো গার্জিয়াস। তোমাকে যে সুন্দর লাগছে তা বলার বাহিরে। আমি কিন্তু তোমাকে দেখে একদম প্রেমে পড়ে গেছি। ভাইয়া দেখো, ও কিন্তু আমার হবু ননদ। এখনই তুমি ওর পেছনে টাইম ওয়েস্ট করো না। আগে আমাদের বিয়েটা হতে দাও, আমাদের সমস্যাটা সমাধান করো, তারপর তুমি তোমার বিষয় নিয়ে চিন্তা করো। সেটাই, তুই একদম ঠিক বলেছিস। আগে তোর বিয়েটা হয়ে যাক, তারপর তো তোমাদের সঙ্গে আমি আমার লাইনটা সেটিং করে নেব। আমার পেছনে টাইম ওয়েস্ট করে সেরকম কোনো লাভ হবে না, সেটা নিয়ে তুমি খুব ভালো করেই জানো। তুমি যেসব মেয়েদের সঙ্গে টাইম পাস করো আমি সেই লেভেলের নই। আমি একটু অন্যরকম। যাকে ভালোবাসবো তাকে লয়াল হতে হবে, একদম লয়াল। আমি ছাড়া তার চোখ দুটো অন্য কোনো মেয়ের উপরে পড়বে না, কখনোই না। সে শুধু আমাকে ভালোবাসবে আর আমার মতো করে চলার চেষ্টা করবে। নেহা, আমি জানি না তুমি সেই রকম পুরুষ কখনো পাবে কি না, তবে আমার মনে হয় এর থেকে তুমি লয়াল কোনো ছেলেকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাবে না। কারণ এ যুগে সেরকম কোনো ছেলে নেই বললেই চলে। এখনকার যুগে সবাই আল্ট্রা মডার্ন, সবাই নিজেদের মতো চলতে পছন্দ করে। আর প্রেম তো এখনকার যুগে পান্তা ভাতের মতো। ওকে, দেখা যাক কার সাথে কি হয়। তবে আমি তোমার মতো কোনো ছেলেকে, মানে ছেলের প্রেমে নিশ্চয়ই কখনোই পড়বো না। যাই হোক, আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আমরা আসছি। এই বলে নেহা নীলদের বাড়ি থেকে চলে যায়। এরপরের দিন বিয়ের কাজটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়। সেদিন সন্ধ্যাবেলা ঋতুকে নিয়ে নেহাদের বাড়িতে চলে যায়। লুকিয়ে ছিল নীল নেহাদের বাড়িতে ঋতুর সঙ্গে প্রায় 10টার মতো হবে। তখনই ঋতুর সঙ্গে যাওয়ার সবাইকে নেহাদের বাড়িতে খেতে দেওয়া হলো। নীল ছিল সেই টেবিলে। হঠাৎই নেহা সেখানে আসে। কি ব্যাপার বিআই মশাই, আপনি তো দেখছি আমাকে রেখেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। আপনার পেটে বুঝি খুব খিদে পেয়েছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি খেয়ে নিন, আমি পরে খেয়ে নেব। আপনার কিছু লাগলে আমাকে জানাবেন। আই এম সো সরি ম্যাডাম, আসলে আমার আপনার কথায় একদম মনেই ছিল না। তাছাড়া আমাদেরকে এখন ফিরে যেতে হবে, কারণ জানেনই তো বাড়িতে একটা বিয়ের কাজ শেষ হয়েছে আর অনেক কাজ পড়ে আছে। ডেকোরেশনের থেকে শুরু করে সব কিছু। তার উপর কাল সকালে আবার আপনাদের বাড়ি থেকে লোক আসবে, তাই খুব প্যারায় আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করুন, আমি বাইরেই আছি। কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি চলে আসবো। এরপর নীল খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাওয়ার আগেই নেহার সঙ্গে দেখা করার জন্য যায়। নেহাকে বাড়ির এদিক ওদিক সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। নীল আস্তে আস্তে ছাদের দিকে যায়। সেখানে দেখলো নেহা দাঁড়িয়ে আছে। নেহার পাশে গিয়ে দাঁড়িয়ে নেহাকে বলল নীল, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে তোমায় খুঁজেছি, কিন্তু কোথাও তোমায় খুঁজে পাইনি। তোমার কি মন খারাপ? কিছু হয়েছে কি? আরে না, সেরকম কোনো ব্যাপার না, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে ভালো লাগছে না, এসব গান বাজনা আর আওয়াজ আমার ভালো লাগে না। আমি নিরিবিলি থাকতেই পছন্দ করি, তাই একটু এখানে এসে নিজেকে সময় দিচ্ছিলাম আর একা একা রাতের আকাশ দেখছিলাম। তোমাদের খাওয়া দাওয়া কেমন হয়েছে? আপনার কোনো ত্রুটি হয়নি তো? কি যে বলো, তোমাদের বাড়িতে আবার আমাদের আপ্যায়নের ত্রুটি হবে সেটা তো কখনোই হবার নয়। সব কিছুই একদম ঠিক আছে। আমরা তো বাড়িতে চলে যাচ্ছি, তাই তোমাকে বলে যাওয়ার জন্য খুঁজতেছিলাম, কিন্তু সারা বাড়িতে কোথাও তোমাকে খুঁজে পেলাম না। তাই অবশেষে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলে যাও। আগামীকাল কিন্তু সময় মতো চলে এসো, আমি কিন্তু তোমার অপেক্ষা করব। ঠিক আছে, আসি তাহলে। আল্লাহ হাফেজ।
অ্যান্ড গুড নাইট। এরপর নীল সেখান থেকে চলে যায়। আর নেহার দায়িত্ব পড়ে ভাইয়ের বাসর ঘর সাজিয়ে দেওয়ার জন্য। সে নিজে বাসর ঘর সাজাতে পারে না, তাই তার বন্ধুরা মিলে বাসর ঘরটা সাজিয়ে দেয়। যখন তার ভাইয়া আর ভাবি বাসর ঘরে প্রবেশ করবে তখন সে দরজা আটকে দেয় আর তার ভাইকে বলে, ভাইয়া, আজ তোমাদের জীবনে নতুন একটা অধ্যায় সূচনা হতে যাচ্ছে। আর আমি তোমাদের দুজনের এত কষ্ট করে তোমাদের রুমটা সাজিয়েছি। শুধু আমি নয়, এখানে আমার সঙ্গে আরও অনেকেই ছিল যারা এই বিষয়ে আমাকে হেল্প করেছে। তাই আমাদের নাস্তা পানির ব্যবস্থা করে দাও। কিছু তো একটা দাও না কি, যাতে আমরা নিজেদের কষ্টটাকে সার্থক বলে মনে করতে পারি। এটা তুমি কি বলছো? তোমাকে কেন কিছু দিতে যাব? তোমাকে স্পেশাল কিছু দেব। তুমি আমার সঙ্গে রুমে আসো, তোমার জন্য একটা স্পেশাল গিফট রেখেছি এবং বাকি সবার জন্য একটা স্পেশাল ট্রিটের অ্যারেঞ্জ করেছি। এই নাও তোমার গিফট, আমার পক্ষ থেকে স্পেশালি তোমার জন্য। এটা আমি আমার ভাইকে দিয়ে আনিয়েছি। ও মাই গড, ডায়মন্ডের নেকলেস! এটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। এখন এক কাজ করো, আমার সঙ্গে বাকিরা যারা কাজ করেছে তাদেরকে যদি দিয়ে দাও তাহলে আমরা চলে যাব। তোমাদেরই সুখময় রাত আমরা বেশি সময় নষ্ট করবো না। অতঃপর নেহার ভাই নেহার হাতে 1 লাখ টাকার একটা বান্ডিল গুজে দেয় আর নেহাকে বলে, এখান থেকে 50,000 তোমার আর বাকি 50,000 ওদের সবাইকে দিয়ে দাও। নেহা তার সাথে থাকা লোকজন সবাই অনেক খুশি হয়ে যায় আর তারা সেখান থেকে চলে যায়। নেহার ভাইয়া ভাবির সুখময় রাতটাকে আরও ও ক্ষমা করে তুলে যায়। যাই হোক, চলুন ভিউয়ার্স, আমরা আমাদের গল্পের নায়ক নায়িকার লাইফে কি হতে চলেছে সেটাই দেখে নিই। পরের দিন দুপুরবেলা নীলদের বাড়ি থেকে সবাই নেহাদের বাড়িতে বউ ভাতের অনুষ্ঠানে আসে। সেখানে আবারও নীলের সঙ্গে দেখা হয়। এই যে, হ্যালো নেহা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমার কি খবর? তুমি কেমন আছো? আর তোমাকে তো বলেছিলাম সকাল সকাল আসতে, এখন তো দুপুর হয়ে গেছে, এতক্ষণ কেন আসলে না? আসলে তোমাকে তো বললামই, আমি বাড়ির বড় ছেলে, আমার তো অনেক দায়িত্ব। তাই আমি বাড়ির কাজ করতে করতে কখন যে সময়টা বেরিয়ে গেছে সেটা আমি খেয়ালে করিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। আই এম সো সরি, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তবে তোমায় ক্ষমা করতে পারি একটা শর্তে। আগামীকাল আমাকে নিয়ে একটু ঘুরতে বেরোতে হবে, কারণ বাংলাদেশে তো অনেক দিন পরে এসেছি। তাছাড়া ভাইয়া এখন ব্যস্ত আছে, তার সময় হবে না আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, তাই তোমাকে বলা। এটা আবার এভাবে বলতে হয় নাকি? আমি তো তোমাকে ঘুরতে নিয়ে যাবার জন্য অলওয়েজ প্রস্তুত। তুমি শুধু কখন ঘুরতে যাবে সেই সময়টা আমাকে বলে দিও, আমি আজ থেকে একদম ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কাল সকালে তোমাকে সময় মতো ফোন করে নেব। এভাবেই কথা বলতে বলতেই আর গল্পগুজব করতে করতে সেদিনের সময়টাও কেটে গেল। তখন দুপুর প্রায় 2টোর মতো বাজে। ফোনটা হাতে নিয়ে দেখে নীল তাকে অজস্রবার কল করেছে আর অনেকগুলো মেসেজও করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত নেহা আর ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছিল, যার কারণে এসব কিছুই সে শুনতে পায়নি, জানতো না। আর তাছাড়া সে যেহেতু এখন ছুটিতে এসেছে আর তার কোনো কাজ ছিল না, তাই বাড়ির লোকেরাও তাকে ঘুম থেকে ওঠানোর কোনো চেষ্টা করেনি। কেউ তাকে একবারের জন্য ডাকতে আসেনি, তাই সেও আরামে ঘুমিয়েছিল। যাই হোক, সে ফোনটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে নীলকে ফোন দেয়। কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমাকে ফোন দিয়েছো কেন? সকাল থেকে যে আমি কতগুলো ফোন দিয়েছি, তুমি তো আমার একটা ফোনও রিসিভ করার প্রয়োজনও মনে করনি। তাহলে এখন কেন আমাকে ফোন দিয়ে বিরক্ত করছো? আই এম সো সরি। আসলে আমি ঘুমিয়েছিলাম, আর তারপরে কখন যে সময়টা কেটে গেছে সেটা আমার খেয়ালই ছিল না। তাছাড়া আমি তো ছুটিতে এসেছি, তাই বাড়ির লোকেরা আমাকে ঘুম থেকে জানানোর প্রয়োজনও মনে করেনি। এখন তুমি কোথায় আছো সেটা আমাকে বলো তো। আমি এবার কোথায় থাকবো? আমি তো আমাদের বাড়িতেই আছি। কেন, আমাকে অন্য কোথায় যাওয়ার কথা ছিল নাকি? প্লিজ তুমি এভাবে কথা বলো না। আমি তো তোমাকে গতকালই বলেছিলাম আজ আমি তোমার সঙ্গে ঘুরতে যাব, কিন্তু এভাবে সময়টা কেটে যাবে সেটা আমি বুঝতেই পারিনি। যাই হোক, তুমি রেডি হয়ে বের হও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে রেডি হয়ে আধা ঘন্টার মধ্যেই তোমার জন্য অপেক্ষা করবো, ঠিক আছে? চলে এসো। আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না, কারণ আমি যদি প্রতিদিন এইভাবে তোমাদের বাড়িতে যেতেই থাকি তাহলে সবাই আমাকে সন্দেহ করবে। সবাই মনে করবে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে বা চক্কর চলছে। তোমাদের বাড়িতে আমার বোনের বিয়ে হয়েছে, আমি চাই না আমার কারণে আমার বোনের সংসারে কোনো অশান্তি হোক। দ্যাটস ইট। নীল, এত চিন্তা করার কিছুই নেই। আমার বাড়ির লোকেরা এত লো মাইন্ডের নয়। আমার বাড়ির লোকেরা আমার সম্পর্কে খুব ভালো ধারণাই রাখে।
আমার বাড়িতে সেরকম কোনো প্রবলেম হবে না, কোনো চিন্তা নেই। তুমি চলে এসো, আমি রেডি হয়ে নিচে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি, তুমি রেডি হয়ে নাও। এরপর নেহা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি উপরে রেডি হয়ে নেয়। এরপর বাসার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে নীলের জন্য। তখন তার ভাবি সেখানে আসে। কি ব্যাপার নেহা, এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? কোনো বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া হচ্ছে নাকি? ভাবি, আসলে বিষয়টা সেরকম নয়। আমি আসলে এক জায়গায় যাচ্ছি, বাড়িতে কাউকে বলা হয়নি। কেউ জিজ্ঞেস করলে বলে দিও। আমার তো ঘুম থেকে একটু লেট হয়ে গেছে, তাই কাউকে না বলেই বের হয়ে এসেছি। যাই হোক, তুমি কোথাও যাচ্ছ নাকি? আরে না, আমি আবার কোথায় যাব? আমি তো বাড়ির নতুন বউ। তোমার ভাইয়া একটু বাহিরে গেছে, তোমার ভাইয়ার জন্যই অপেক্ষা করছিলাম, আর এদিকে হাঁটাহাঁটি করছিলাম। এভাবেই ঋতু আর নেহা দুজনে কথা বলছিল। ঠিক তখন নীল সেখানে এসে উপস্থিত হয় বাইক নিয়ে। আর নীলকে দেখিয়ে ঋতুর রিয়াকশনটা জাস্ট দেখার মতো ছিল। সে বলতে থাকে, কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে কেন? আর কালকে বিকেলে তো এখান থেকে চলে গেলে, আর আজ সকালে এখানে চলে এসেছো? ভাইয়া, এটা আমার শ্বশুর বাড়ি। এখানে তোমরা যদি ঘন ঘন আসো তাহলে সবাই আমাকে কথা শোনাবে। ভাবি, বিষয়টা তুমি যেরকম ভাবছো সেরকম আসলে নয়। আমি তোমার ভাইকে ফোন করেছিলাম, আমি তোমার ভাইকে নিয়ে একটু বের হব। আসলে তো বাংলাদেশে এসেছি অনেক বছর পরে, তাই একটু ঘুরতে মন চাইছিল। আর ঘুরতে যাওয়ার জন্য তো বিশ্বাস তো একটা মানুষের প্রয়োজন, তাই না? তুমি তো আমাদের বাড়ির বউ, তাই আমার মনে হয় তোমার ভাই এটার জন্য পারফেক্ট হবে। কারণ তোমার ভাই যদি আমার সঙ্গে কোনো একটা কাজ করতে চায়, তাহলে তাকে অন্তত 10 বার চিন্তা করতে হবে, তারপরে কাজটা করতে হবে। ও তাই বুঝি? তাহলে এই বিষয়টা এতক্ষণ ধরে আমার কাছে লুকিয়ে রাখা হয়েছিল। কেন এই বিষয়টা আমার কাছে প্রকাশ করা হয়নি? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাদের কিছু করে ফেলতাম? আরে ভাবি, তুমি ভুল ভাবছো, সেরকম কিছু নয়। আমি তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু মুখ দিয়ে বের হওয়ার আগে অন্য একটা কথা বের হয়ে গেছিলো। যাই হোক, এখন আমি আসছি। তোমাকে যেটা বলেছি তুমি কিন্তু সেটাই করবে, তা না হলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম আমি। আচ্ছা বাবা, ঠিক আছে। তো তোমরা ঘুরতে যাও, তবে সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে চলে আসবে। তা না হলে কিন্তু বাড়ির সবাই অনেক টেনশন করবে। তখন কিন্তু বাধ্য হয়ে আমাকে সবার সামনে সত্য কথা বলে দিতে হবে। তুমি চাইলে এখন গিয়ে সবার সঙ্গে সব কিছু বলে দিতে পারো, কারণ আমি আমার ফ্যামিলির লোকেদেরও চিনি। তারা আমায় অনেক বেশি বিশ্বাস করে আর আমায় ভরসাও করে। তুমি যাই কিছু করো না কেন, তারা কিন্তু কখনোই আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করে না। তোমার কথা বিশ্বাস করবে না, কারণ এই মানুষগুলোর সঙ্গে আমি ছোট থেকেই বড় হয়েছি। প্রত্যেকটা মানুষের চলাফেরা, আচার আচরণ, ভাব, সব ভঙ্গি, সব কিছু আমি খুব ভালো করেই চিনি। অতঃপর আর কোনো কথা না বলে তারা দুজন সেখান থেকে চলে গেল। আর তার ভাবিও বাড়ির ভেতর প্রবেশ করে। এদিকে দেখতে দেখতে প্রায় 5টার মতো বেজে গেল। তারা দুজনেই ঘোরাঘুরি করছিল। তারপর নেহার মনে একটা প্রশ্ন জাগে। আর সে নীলকে বলে, নীল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি ফ্রেন্ড হিসেবে? নেহা, তোমাকে তো আমি সেদিনই বলেছি, তোমার যদি আমার কাছ থেকে কোনো কিছু জানা থাকে তাহলে তুমি আমাকে সরাসরি প্রশ্ন করবে। আমার কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো কিছুই নেই। তুমি আমার ক্লাসমেট, তার ওপর বন্ধু, তার ওপর সবচেয়ে বড় কথা ভালো, তুমি আমার বেআইন। তুমি কি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছো? নেহা দেখো, আমি না ভালোবাসায় বিশ্বাসী নই। আমি আজ এই মেয়ের সঙ্গে তো কাল ওই মেয়ের সঙ্গে টাইম পাস করি। আমার এইসব ভালো লাগে, ভালোবাসা আবার কখনো হয়ে ওঠেনি। এসব করে তুমি কি মজা পাও? আমি সেটাই বুঝতে পারি না। জীবনে যদি তোমার কাউকে প্রয়োজন হয়, তাহলে তুমি তাকে তোমার মন দিয়ে ভালোবাসো, তাকে আপন করে নাও। দেখবে যে জীবনে ভালো কিছু পাবে। আর এইভাবে টাইম পাস করাটা আমার সঠিক মনে হয় না। দেখো নেহা, এখনকার যুগটা এরকম, সবাই টাইম পাস করে। কেউ কখনো নিজের বুকে হাত রেখে বলতে পারে না আমি লয়াল ছেলে। আমি আমার জীবনে শুধু একজন মানুষকে ভালোবেসেছি, আর তাকে নিজের করে নেওয়ার অনেক চেষ্টা করেছি। সেটা আমি জানি, আর এটাও জানি যে এটা এখনকার যুগের ট্রেন্ড। যাই হোক, আমি কিন্তু একদম ওই রকম নই। আমি মনে করি যে আমার জীবনে আসবে একদম পারফেক্ট আর পার্মানেন্ট হয়েই আসবে। আমার জীবনে অর্থ সম্পদ এই সব কিন্তু মুখ্য বিষয় নয়। আমার কথা হলো যে মানুষটা আমার জীবনে আসবে সে যেন খুব ভালো একজন মানুষ হয়, আমাকে যেন খুব বেশি ভালোবাসে।
আর সবসময় যেন আমার কথা মেনে চলে, আমার মতো করে চলে। এরকম লয়াল পুরুষ তুমি তোমার জীবনে পাবে কিনা আমি জানি না, তবে তোমার জন্য অনেক শুভকামনা রইল, যেন তুমি এরকম একটা মানুষ তোমার জীবনেও পাও। আচ্ছা ধরো একটা মেয়ে তোমার সামনে এসে দাঁড়ালো আর সে তোমাকে বলল সে তোমাকে খুব খুব ভালোবাসে, সে তোমার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, কিন্তু তোমাকে ওই মেয়েটার মন মতো করে চলতে হবে। ওই মেয়েটা যা বলবে তাই করতে হবে, আর মেয়েটাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিতে হবে, শুধু ওই মেয়েটাকেই সীমাবদ্ধ থাকতে হবে। তখন তুমি কী করবে বলো তো? এই যুগে এমন মেয়ে আছে এটা তুমি মনে করো? কখনোই না। এমন মেয়ে কোনোদিনও আমার লাইফে আসবে না, কারণ আমি হাজার কয়েকটা প্রেম করেছি, মেয়েকে কিস করেছি, আর কয়েকটা মেয়ের সঙ্গে রুম ডেট পর্যন্ত করেছি। সেটা শুধুমাত্র আমি জানি, অন্য কেউ নয়। এই যুগের মেয়েরা শুধুমাত্র পয়সা চায়, পয়সাওয়ালা মানুষ চায়, আর তাদের এনজয় ছাড়া তারা এরকম কিছুই চায় না। তোমার ধারণা ভুল আমার মনে হচ্ছে, কারণ এখন অনেক মানুষ আছে যারা ভালোবাসায় বিশ্বাসী। দেখো, আমি কথাটা ঘোরাতে চাই না, আমি সরাসরি তোমায় বলে ফেলতে চাই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে আমার ভালোবাসার মায়ের বন্ধনে আবদ্ধ করতে চাই। নেহা, এটা সম্ভব নয়, কারণ তোমার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে, আর এখন যদি আমরা এরকম কিছু করি তাহলে এটার প্রভাব তাদের দুজনের ওপর গিয়ে পড়বে। তাছাড়া আমি এসব প্রেম ভালোবাসা আর বিয়েতে বিশ্বাসী নই। তাছাড়া বিয়ে আমি করতেও চাই না। আমি আমার মতো করে খুব ভালো আছি। আমি চাই না আমার জীবনে কেউ আসুক যে আমার ওপরে ছুরি চালাবে। কিন্তু নীল, তুমি যেমনই হও না কেন, আমি কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার জীবনের সব কিছুর বিনিময়ে হলেও আমি তোমাকেই চাই। তোমাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি যে আমি যেখানেই যাই না কেন আমার চোখের সামনে শুধু তুমিই ভাসছো। তোমাকে ছাড়া আমি অন্য কোনো কিছু কল্পনাও করতে পারছি না। প্লিজ নীল, বোঝার চেষ্টা করো। আমি এটাই বুঝতে পারছি না তুমি এমন কেন করছো। তুমি খুব ভালো করে জানো আমি কেমন ছেলে। আমি প্রতিদিন গার্লফ্রেন্ড বদলাই, যেমন করে মানুষ কাপড় চোপড় বদলায়, আর সেখানে আমি তোমাতে আবদ্ধ হয়ে থাকতে পারবো না। নেহা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কখনোই না নীল, আমি তোমাকে শুধরে নিতে পারবো, সেই কনফিডেন্স আমার মধ্যে আছে। আমি তোমাকে আমার মতো করে ভালোবাসবো আর আমার মতো করে ভালো রাখতে পারবো। তুমি শুধু আমার একটা সুযোগ দাও। ওকে ডিয়ার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে একটা সুযোগ দিলাম, তবে এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। একটা কথা মনে রেখো, তোমাকে এই সুযোগটা দিচ্ছি শুধুমাত্র তুমি আমার একমাত্র আদরের ছোট বোনের ননদ বলে। তা না হলে এই সুযোগটা আমি পৃথিবীতে আর কাউকেই দিতাম না। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো সেটার ভাষা আমার জানা নেই। যাই হোক, আমি আসি, আর আগামীকাল থেকে আমি আমার মিশন শুরু করব। আমি তোমার কাছ থেকে 15 দিনের সময় চেয়ে নিচ্ছি। এই 15 দিনের মধ্যে যদি তোমার মনে আমি আমার ভালোবাসার জায়গা তৈরি করতে পারি, তাহলে সারা জীবন তোমার সঙ্গে থেকে যাব। আর যদি 15 দিনে তোমার মধ্যে আমি একটু জায়গা করতে না পারি, তাহলে সারা জীবনের জন্য তোমার চোখের আড়ালে চলে যাব। বেঁচে থাকবো ঠিকই, তবে আত্মহত্যা করবো না কখনো, কারণ আমি জানি আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে পৃথিবীর 2 দিক হারাতে হবে। আর আমি চাই হয় আমি দুনিয়াতে ভালো থাকবো, আর নয়তো আখিরাতে ভালো থাকবো। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমার প্রস্তাবে রাজি আছি। আমি তোমাকে 15 দিনের সময় দিলাম। তুমি মনে রেখো, এই 15 দিন কিন্তু লাস্ট। 15 দিনের পর আমি কিন্তু তোমাকে আর 15 সেকেন্ডও সময় দেব না। তোমার সময় শুরু হলো এখন থেকে। এরপর প্রতিদিন নীলকে ফোন দেওয়া, তার খোঁজ খবর নেওয়া, তার সঙ্গে প্রতিদিন একবার করে দেখা করা, সবকিছু দুজনের মধ্যে হতে থাকে, যেটা সাধারণত দুজন প্রেমিক প্রেমিকার মধ্যেই হয়ে থাকে। যাই হোক, দেখা যাক ভিউয়ার্স, আদৌ কি তাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক হয় নাকি অন্য কিছু। নীল, আজ বিকালে তুমি আমার সাথে দেখা করতে পারবে? আমি একটা নীল শাড়ি পরে আসবো, আর সেই সঙ্গে তুমি আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা নীল পাঞ্জাবি পরে আসবে। নেহা দেখো, আমি তো পাঞ্জাবি পরা খুব একটা পছন্দ করি না। আমি পারবো না, আমি শার্ট প্যান্ট পরে আসবো। প্লিজ এরকম বলো না, আমি তোমাকে রিকোয়েস্ট করেই বলছি। তুমি আজ একটা পাঞ্জাবি পরে আসবে। আমি দেখতে চাই পাঞ্জাবিতে তোমাকে কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে আর কোনোদিনও তোমাকে পরতে বলবো না। ওকে, ঠিক আছে, তুমি যখন এত রিকোয়েস্ট করে বলছো তাহলে আজ আমি পরবো। তবে আজকে ফার্স্ট আর আজকেই লাস্ট। এরপর কিন্তু আর কখনো আমাকে রিকোয়েস্ট করবে না।
আমি সব আজে বাজে রিকোয়েস্ট পছন্দ করি না। ঠিক আছে, আমি আজকের পর কখনোই আর তোমাকে এইসব কথা বলবো না। আজকে এই লাস্ট। আজকে শুধু একটু পাঞ্জাবিটা পরে আসো, তারপর আর কখনোই তোমাকে পাঞ্জাবি পরতে বলবো না। এই বলে নেহা ফোনটা কেটে দেয় আর বাসা থেকে বের হওয়ার জন্য তৈরি হয়ে নেয়। নেহা শাড়ি পরে বাসা থেকে বের হচ্ছে। এটা দেখে তার ভাবি মনে একটু খটকা লাগে, তাই তার ভাবি তাকে বলেই ফেলে। কি ব্যাপার নেহা, আপনি এভাবে সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে কোথাও যাচ্ছেন নাকি? তুমি তো জানোই আমি প্রতিদিন বিকেলেই তোমার ভাইয়ের সাথে ঘুরতে যাই। তারপরে আবার জিজ্ঞেস করার কি আছে? যখন জিজ্ঞেস করেছো তাহলে বলছি আমি তোমার ভাইয়ের সঙ্গে ঘুরতে যাচ্ছি। তোমার কি কোনো সমস্যা আছে? আমার ভাইয়ের সঙ্গে তুমি ঘুরতে যাবে, তাতে আমার কেন কোনো সমস্যা থাকতে যাবে? আমার কোনো সমস্যা নেই, তবে শুধু একটা কথা বলার ছিল। সেটা হলো, দেখো আমার ভাইটা কিন্তু সিঙ্গেল, আবার হারিয়ে ফেলো না। আমার ভাইটা কিন্তু খুবই ভালো একটা ছেলে। হ্যাঁ, এটা ঠিক আছে। আর আমিও জানি যে আমার ভাইটার চরিত্রের একটু সমস্যা আছে, তবে সেটা ব্যাপার না। একটা সঠিক মানুষের ভালোবাসা পেলে সে নিজেকে বদলে ফেলতে পারবে, আর এটা তার উপর আমার বিশ্বাস আছে। আর যদি খুব বেশি ভুল না করে থাকি, আমার মনে হয় সেই মানুষটা তুমি হতে চলেছো। আরে এসব কি বলছো? একদমই না। আমি কেন তোমার ভাইয়ের সেই মানুষটা হতে যাব? আমি তো তোমার ভাইকে শুধুমাত্র নিজের একজন বন্ধু মনে করি, কারণ আমরা দুইজনে একই ভার্সিটিতে পড়াশোনা করেছি। আর সব থেকে বড় কথা হলো তার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, ব্যাস এইটুকুই। এর বেশি আর কিছু না। শুধু উল্টোপাল্টা চিন্তা করতে যেও না তো। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, যাও। তবে হ্যাঁ, আমি যেটা বললাম সেটা মাথায় রেখো, কারণ তোমাদের দুজনকে দেখে আমার একটু সন্দেহ হচ্ছে, তাই বলে দিলাম। এরপর নেহা ঋতুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। দুজনে পার্কের একটা বেঞ্চে বসে আছে। হুট করে নেহা নীলকে বলে, নীল, তুমি 1 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আমার একটা বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছে, আমি তার সাথে জাস্ট 2 মিনিট কথা বলেই চলে আসবো। তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করাবো না। তোমার বন্ধু যখন এখানে তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তাহলে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করো। আমার সঙ্গে দেখা করার কি প্রয়োজন ছিল? আমাকে অন্য কোনো দিন আসতে বলতেই পারতে। প্লিজ নীল, ডোন্ট মাইন্ড। আমি আমার বন্ধুর সাথে জাস্ট 2 মিনিট কথা বলবো আর চলে আসবো। তোমাকে বললাম তো বেশি সময় লাগবে না, আমি এক্ষুনি চলে আসছি। 2 মিনিট। এই বলে নেহা সেখান থেকে চলে যায় আর 1.5 মিনিটের মাথায় সেখানে ফিরেও আসে, কিন্তু তার হাত দুটো পেছনে ছিল। সেটা দেখে নিল নীল, বলে, কি ব্যাপার, তোমার হাত দুটো পেছনে কেন? কি হয়েছে হাতে? হ্যাপি অ্যানিভার্সারি নীল। আজ আমাদের সম্পর্কের 1 সপ্তাহ, আর সেই উপলক্ষে আমি একটা কেক অর্ডার করেছিলাম। চলো আমরা দুজনে মিলে এটা কেক কাটি আর আমাদের রিলেশনের প্রথম সপ্তাহ উদযাপন করি। নীল এটার জন্য একদম প্রস্তুত ছিল না, কিন্তু তারপরে সে বাধ্য হয়ে এটা করে, কারণ নীল এসব সেলিব্রেশন একদম পছন্দ করে না। সে তার নর্মালি থাকতেই পছন্দ করে, তার টাইম পাস করাটাই সবচেয়ে বড়। যাই হোক, তারপর সে নেহাকে খুশি করার জন্য নিজেকে হাসি খুশি রাখতে চেষ্টা করলেও এদিকে দিন যেতে লাগলো আর তাদের দুজনের সম্পূর্ণ বিষয়টা পরিবারের কাছে আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো। সেদিন নেহা তার ভাবির সঙ্গে নীলদের বাড়িতে এসেছে। সেখানে সবাই বসে গল্প করছিল। তখনই হঠাৎ নেহা আর নীলের প্রসঙ্গটা চলে আসে। তখন ঋতু পুরো পরিবারের সবার সঙ্গে তাদের সম্পূর্ণ বিষয়টা শেয়ার করে, আর সবকিছু শুনে তাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় নেহা আর নীলকে দ্রুত বিয়ে দিবে। সেটা শুনে নীল তো একদম আকাশ থেকে পড়লো যেন। সে রুমে গিয়ে ভাঙচুর শুরু করে দিল। তখন এসব কাণ্ড দেখে তার মা সেখানে যায় আর তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার নীল, কি হয়েছে? তুই এসব কি করছিস? তোরা তো দুজনের সম্পর্কে আছিস, আর ভালোবাসার একটা সম্পর্কে আমরা সারা জীবন পাশে রাখতে চাই, যাতে সেই চিন্তা ভাবনা করে দুজনকে এক করতে চাইছি, কিন্তু এসব কি হচ্ছে? আম্মু, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না। ওই মেয়েটার সঙ্গে আমি থাকতে পারবো না, কারণ ওই মেয়েটা চায় আমি তার মতো করে চলি। সে তার হাতের ইশারায় নাচাতে চায়, সেটা আমি কখনোই পারবো না। আমাকে তার পছন্দ মতো ড্রেস পরতে হয়, তার কথা মতো চলতে হয়। আমি এগুলোতে অত্যন্ত অভ্যস্ত নই। ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। তুই এসব কি বলছিস নীল? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই মেয়েটার সঙ্গে কতদিন ধরে মেলামেশা করছিস? সবচাইতে বড় কথা হলো তোর বোন ওই বাড়ির বউ। তুই যদি এখন ওই মেয়েটার সঙ্গে এসব করিস, তাহলে তোর বোনের সঙ্গে কি হবে সেটা তুই একবার ভেবে দেখেছিস?
দেখো আম্মু, আমি আমার বোন বা পৃথিবীর কারোর জন্য নিজের এত বড় ক্ষতি করতে পারবো না, কারণ আমি খুব ভালো করে জানি এই মেয়েটার সঙ্গে আমার ম্যাচুরিটি কোনোদিনও আসবে না। তাই আমার পক্ষে এই মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। এটা যদি তোমরা বলতে না পারো, আমি নিজে গিয়ে বলে দেবো। থাক, আমি সব কিছু শুনতে পেয়েছি। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। পরিবারের সবার সঙ্গে আমি কথা বলে নেব। পরিবারের সবাইকে বলে দেবো যে আমি তোমাকে বিয়ে করব না। এতদিন আমি তোমার সঙ্গে টাইম পাস করেছিলাম। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবেসেছিলাম আর তোমার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলাম। তুমি যেটা ভেবেছিলে সেটা তোমার ব্যাপার, আর আমি তোমার ব্যাপারে জেনে শুনেই তোমাকে ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি তোমাকে ভালোবেসে বদলাতে পারবো, কিন্তু আমার ধারণা ভুল ছিল। ভালো থেকো নীল। প্লিজ মা, তুমি ওর কথায় কিচ্ছু মনে করো না। আমি ওকে বোঝাচ্ছি, ও তোমাকে বিয়ে করতে রাজি হবেই। আমার প্রমিস, তুমি আমার উপরে একটু ভরসা রাখো। আন্টি, তার কোনো প্রয়োজন হবে না। আপনাকে কোনো কষ্ট করতে হবে না। ভালোবাসা কখনো জোর করে হয় না। খুব ভালো করে বুঝতে পেরেছি আপনার ছেলে কোনোদিনও আমাকে ভালোবাসতে পারেনি, আর ভালোবাসতে পারবেও না। আপনার ছেলে আমাকে আর 5টা মেয়ের মতোই ভেবেছিল। নেহা, আমি জানি তোমাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তুমি এরকম বলছো, কিন্তু বিশ্বাস করো, আমার ছেলেটা খুবই ভালো একটা ছেলে। সে তোমাকে খুব ভালোবাসবে আর ভালো রাখবে। তুমি আমাকে একটু সময় দাও, আমি ওকে বোঝানোর চেষ্টা করি। আন্টি, আর কিছুই বোঝাতে হবে না। যা বোঝার আমি বুঝে গেছি, বাকিটা আমাকে বুঝে নিতে দিন। ভালো থাকবেন আপনারা, আর আমি চলে যাচ্ছি। এই বলে নেহা হনহন করে চলে গেল আর ড্রয়িং রুমে বসে থাকা সকলকে উদ্দেশ্য করে বলতে থাকলো, দেখো, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তে আমি রাজি নই। কারণ আমি নীলকে নয়, আমি অন্য একজনকে ভালোবাসি। আর হ্যাঁ, আমি আগামীকালকেই ইন্ডিয়া চলে যাচ্ছি। আমি ওখানে গিয়ে আমার পছন্দের মানুষটাকে বিয়ে করব। নীলকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু নেহা, তুমি তো আমার ভাইয়াকে ভালোবাসো, সেটা আমি নিজের চোখে দেখেছি। আর তার জন্যই আমি আমার ফ্যামিলির সবাইকে বলেছি। এখন তুমি এমন কেন বলছো বলো? তুমি ভুল দেখেছো। আমি শুধুমাত্র কয়েকদিনের জন্য তোমার ভাইকে ব্যবহার করেছি, মাত্র, আর কিছুই না। সময় আমাকে তার জন্য ক্ষমা করে দিও। আমি আসছি। সেখান থেকে চলে আসে সেদিন রাতেই। নিজের প্রয়োজনীয় সবকিছু করে সকাল হতে না হতে বাড়ি ছেড়ে চলে যায় নেহা। আর তাদের সারা বাড়িতে সুখের মাতাম চলতে থাকে, কারণ তারা খুব ভালো করে জানে নেহা ছেলেটাকে ভালোবাসে। কিন্তু কিছু একটা হয়েছে তাদের মধ্যে, যার কারণে নেহার চোখ দুটো দেখেই সব বোঝা যাচ্ছিল। নেহা চলে যাওয়ার পরের দিন নেহার ভাই নীলের সঙ্গে দেখা করতে যায়। নীল, নেহা তোমাকে সত্যিই খুব ভালোবাসতো। দেখো, মেয়েটা আমাদের চোখের সামনে বড় হয়েছে, আর নেহা কিন্তু আমাদের ফ্যামিলির একমাত্র মেয়ে। তাকে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি, নিজের চাইতেও খুব বেশি ভালোবাসি বলতে পারো। নেহার চোখে আমরা কখনো পানি আসতে দেইনি, আর সেই মেয়েটাকে আজ সকালে বাড়ি থেকে কান্না করতে করতে বের হতে দেখছি। জানি না কতটা কষ্ট পেয়েছে। একটা কথাই তোমাকে বলবো, প্লিজ আমার বোনের ভালোবাসাকে অবহেলা করো না। ঠিক আছে, টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। এটা আমি নিজেও জানি যে নেহা আমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। সে হয়তো আমাকে ভুলে থাকতে পারছে না। আমাকে ভুলে থাকতে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব বলো? কেউ আমাকে নিয়ন্ত্রণ করুক এটা আমি কোনোদিনও চাই না। তাই আমি এরকম বলে ফেলেছিলাম। তবে নেহা সেগুলো আড়াল থেকে শুনে নেবে সেটা আমি ভাবিনি। ঠিক আছে, সমস্যা নেই। যদি কখনো বা কোনো পরিস্থিতিতেও তোমার পক্ষে সম্ভব হয় নেহাকে ভালোবাসা বা ভালো রাখার, তাহলে তুমি সেটা করো, কিন্তু তাকে রাজি করিয়ে তারপর। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তোমরা সবাই শুধু আমার জন্য দোয়া করো যেন আমি নেহার মন জয় করতে পারি। আর হ্যাঁ, আমিও আগামীকাল কলকাতায় চলে যাচ্ছি। আমরা দুজন একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আশা করি নেহার মন জয় করতে আমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। আমি খুব শীঘ্রই নেহার মন জয় করে নিতে পারবো। এই বলে নীল তার বোন জামাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালবেলা সে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তার 2 দিন পর নীল ভার্সিটি যায়। পরিবেশটাও তেমনই ছিল। নীলকে পেয়ে যেন ভার্সিটির সমস্ত মেয়ে আকাশের চাঁদ হাতে পেল, এমন একটা অবস্থা। তখন নীল খেয়াল করলো নেহা ভার্সিটিতে প্রবেশ করছে। নেহা সামনে যায় আর নেহাকে বলে, নেহা, প্লিজ, যা হয়েছে সব ভুলে যাও। আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো? তুমি কোনো ভুল করোনি তো। ভুল তো করেছি আমি, ওকে ভালোবেসে। তাই আমার ভুলটা আমি নিজেই শুধরে নেব। তোমাকে কিচ্ছু করতে হবে না। নেহা,
প্লিজ, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি জানতাম না তখন ওখানে তুমি চলে আসবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি বলছি তো তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হও। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। নেহা প্লিজ আমার সঙ্গে এরকমটা করো না। আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আই লাভ ইউ নেহা। নীলের কথাটা বলতে একটু দেরি হলো, কিন্তু নেহা ঠাস করে দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিতে দেরি হলো না আর। তারপর চিৎকার করে বলতে লাগলো, কি ভেবেছিস তুই নিজেকে? তোর যা ইচ্ছে হবে তুই তাই করবি? তুই তো একটা প্লে বয়। তোর সঙ্গে কোনো মেয়ের সম্পর্ক হতে পারে না। আমি নেহা, সেটা তো কখনোই নয়। আমি আমার লাইফে তোর মতো ছেলেকে কখনোই চুজ করবো না। তোর সঙ্গে রিলেশন করতে চাওয়াটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমি কি জানতাম যে কয়লা ধুইলে কলা যায় না? তোর মনটা না কয়লার চাইতে আরও বেশি কালো। তোকে কেন আমি পরিষ্কার করতে চেয়েছিলাম, এটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল। যাক, আমি সে কথা মনে করতে চাই না। তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, আজকের পর কখনোই আমার সামনে আসবি না। নেহা তুমি আমাকে মারো, কাটো আর যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমাকে কিছুই বলবো না। কিন্তু বারবার আমি তোমাকে একটা কথাই বলবো, যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা মাই ফুড। তুই আমার চোখের সামনে থেকে সর। তোর কি একটু লজ্জা করছে না? ভার্সিটির সবার সামনে তোকে চড় মেরেছি, সবাই তোর দিকে হাঁ করে তাকিয়ে আছে। থাকো, তাতে আমার কিছুই যায় আসে না। আমার ভালোবাসার মানুষ আমার গায়ে হাত তুলেছে, তাদের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সে নিজের চোখ দুটো বন্ধ করে থাকুক। নেহা তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল, কারণ সে বুঝতে পারছিল এখানে থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আবার কোনো একটা অঘটন ঘটিয়ে বসবে। তাই সে চলে যায়। আর নেহা চলে যাওয়ার পর ভার্সিটি থেকে অনেকগুলো মেয়ে সেখানে চলে আসে আর নীলকে বলে, আরে নীল, কি হয়েছে তুমি আমাদের বলো। নেহার এত সাহস কি করে হয়? সে তোমার গায়ে হাত তোলে, সে জানে না তুমি আমাদের ইমোশন, সে সাহস কোথায় পেলো তোমার গায়ে হাত তোলার? প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, আমায় বিরক্ত করো না। নেহাকে আমি ভালোবাসি, আর নেহা আমার গায়ে হাত তুলেছে, তাতে তোমাদের কি হয়েছে? এতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে চোখগুলো বন্ধ করে রাখতে পারো, কিন্তু দয়া করে আমাকে এই ব্যাপারে কিছু বলতে আসবে না, কারণ নেহাকে আমি খুব ভালোবাসি, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আরে নীল, এসব তুমি কি বলছো? তুমি আমাদের ইমোশন, ভালোবাসা, তো তোমাকে দিয়ে হয় না। তুমি তো শুধু টাইম পাস করতে জানো। কে বলেছে তোমাদের এসব কথা? আমি শুধু টাইম পাস করতে জানি। আমার ধারা ভালোবাসা কেন হবে না? একটা সম্পূর্ণ পুরুষের মধ্যে যা যা থাকা দরকার তার কোনোটারই কম আছে কি আমার মধ্যে? আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমি নেহাকে ভালোবাসি। তখন মেয়েগুলো আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এরপর চলে যাওয়ার পর প্রতিদিনই নীল এভাবে নেহাকে নিজের ভালোবাসার কথা বলতো, আর নেহা তাকে প্রত্যেক দিনই অপমান অপদস্থ করে। কিন্তু তারপরও নীল পিছু পা হয়নি, সে প্রতিদিন নেহাকে তার ভালোবাসার কথা বলতে সামনে যেত। নেহা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। তুমি যখন আমাকে ভালোবেসেছিলে তখন ভালোবাসা কি আমি জানতাম না। যেদিন তুমি আমাকে ছেড়ে চলে এসেছো সেদিন থেকে ভালোবাসা কি সেটা আমি বুঝতে শিখেছি। আর এখন তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, কিন্তু প্লিজ তুমি আমাকে আর ফিরিয়ে দিও না। না, যদি তোমার আচরণ পাগলের মতো হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি মেন্টাল হসপিটালে চলে যাও, সেখানে গিয়ে নিজে ট্রিটমেন্ট করো, কারণ সেটাই তোমার জন্য প্রয়োজন, আমি নই। এই বলে নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। সেদিন বিকেলবেলা নীল ভার্সিটি শেষ করে সোজা নেহার বাসায় গেল। নেহার বাসার ভেতর প্রবেশ করে তো একদম অবাক। নীলকে দেখে তো নেহা বলতে থাকে, কি ব্যাপার নেই, তুমি আমার পাশে কি করছো? আর আমার বাসায় আসার সাহস তোমাকে কোথায় কে দিয়েছে? কোথায় পেলে তুমি এত সাহস? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের বাসায় আসতে কারো সাহস দিতে হয় না, সাহস নিজেই তৈরি করে নিতে হয়। প্লিজ নেহা, তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। আমি জানি তুমি মনে মনে আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমি সেদিন যেটা করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারছো না, তাই তুমি আমার সঙ্গে এইরকম করছো। এই শোনো, তোমাকে আমি ভালোবাসতাম, তবে এখন আর বাসি না। যখন তোমাকে ভালোবেসেছিলাম তখন তুমি আমায় অবহেলা করেছো। তখন তোমাকে আমি আমার মতো করতে চেয়েছিলাম, তখন তুমি সেগুলোকে মূল্য দাওনি। এখন আমি সব কিছু ভুলে গেছি, এখন আমার লাইফে আর কোনো কিছুর প্রয়োজন নেই। সো তুমি আর আমার সামনে আসবে না, আমি তোমাকে আমার সামনে দেখতে চাই না। কেন, কি সমস্যা তোমার? আমি তোমাকে ভালোবাসি, আর আজ আমি পরিকল্পনা করে এসেছি যেভাবে হোক তোমার মুখ থেকে আমার ভালোবাসার কথা আদায় করে ছাড়বো।
তাই নাকি? ভালোবাসা বুঝি জোর করে হয়? আমি যে তোমাকে জোর করে আমাকে ভালোবাসাতে পারিনি, তাহলে তুমি কি করে আমাকে দিয়ে জোর করে ভালোবাসার কথা আদায় করাবে? পারবে না। তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। আমার সঙ্গে আর ফাইজলামো করো না, আমি এসব নিতে পারছি না। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে বাঁকা পথে যেতে হবে, ব্যাস এইটুকুই, আর কিছু না। মানে কি করবে তুমি? করো দেখি, দেখাও আমাকে। তখনই নীল আরেক মুহূর্ত দেরি না করে বসা থেকে উঠে দাঁড়িয়ে নেহার দিকে এগোতে থাকে। তার ভাবভঙ্গি দেখে বুঝতে পারে তার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু নীল তো ছেড়ে দেওয়ার জন্য তার পিছে পড়েনি, তাই সে নেহার সেখান থেকে সরে যাওয়ার আগেই নেহার হাত ধরে ফেলে এবং এক টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। এই কি করছো তুমি? ছাড়ো আমি, আমি কিন্তু এক্ষুনি চিৎকার করতে শুরু করব। আর তারপরে কিন্তু এখানে মানুষজন জড়ো হলে তোমার কি অবস্থা হবে সেটা তুমি চিন্তা করতে পারবে না। তাদের কথা শুনে বাড়িওয়ালা সেখানে উপস্থিত হয় আর নেহাকে বলে, কি ব্যাপার, কি হয়েছে? এই ছেলেটাকে আর তোমার ফ্ল্যাটে কি করছে? আমি তো জানতাম এখানে তুমি একা থাকো, এখন কি তুমি বয়ফ্রেন্ড নিয়ে আসা শুরু করছো নাকি? না আঙ্কেল, সেরকম কোনো ব্যাপার নয়। এই ছেলেটা আমার ভার্সিটিতে পড়ে, আমার বন্ধু বলতে পারে, অনলি বন্ধু, অন্য কিছু নয়। তাই আমার সঙ্গে একটু কথা বলতে এসেছে। নেহা, তুমি যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে, তাই অন্যদের বোকা ভেবো না। আমি সব কিছুই বাহির থেকে শুনে তারপর এখানে এসেছি। আমি শুনেছি তোমাদের মধ্যে কি কথা হয়েছিল। দেখো, আমার বাড়িতে থেকে এসব চলবে না। তুমি যদি এসব করতে চাও তাহলে আমার বাড়ি ছেড়ে দাও, অন্য কোথাও গিয়ে এসব করো। আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। আমার এই ছেলেটার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই। ছেলেটা আমার শুধুমাত্র বন্ধু। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ছেলেটাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আঙ্কেল, নেহা একদম মিথ্যা কথা বলছে। আমাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে, শুধুমাত্র একটু বল বোঝাবুঝি হয়েছে, ব্যাস এইটুকুই। তাই আমি তাকে বোঝাতে এসেছি, কিন্তু বিশ্বাস করেন আমাদের মধ্যে খারাপ কোনো সম্পর্ক নেই। তাছাড়া এমন নয় যে নেহা আমার অপরিচিত। নেহার ভাইয়ের সঙ্গে আমার ছোট বোনের বিয়ে হয়েছে, সেই সূত্রে আমরা আত্মীয়। সেটা আমাকে সরাসরি বললেই তো হতো, নিশ্চয়ই এই ঝামেলা হতো না। যাই হোক, আমি আসছি, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। নীল, প্লিজ এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে খারাপ কিছু তোমাকে করতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। এ বলে নীল নেহার দিকে এগোতে শুরু করে আর নেহা পেছাতে থাকে। কিন্তু যাবে আর কোথায়, সবশেষে তার দেয়ালেই পেট ঠেকাতে হবে। নেহার ক্ষেত্রেও তাই হয়েছে। নীল তাকে ধরে ফেলে এবং নিজের কাছে টেনে নেয়। আর পালাবার পথ নেই ডার্লিং, এখন তোমাকে আমার হাতে ধরা দিতেই হবে। আর তুমি ধরা পড়ে গেছো, এখন কি করবে সেটাই আমাকে বলো। প্লিজ আমাকে ছাড়ো, আমার কেমন যেন লাগছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুকের ভেতরে ধরপড় করছে। কিন্তু কে শুনে কার কথা? নীল নেহাকে টান দিয়ে আরো কাছে টেনে নেয় আর তার ঠোঁট দুটো নিজের দখলে নেয়। প্রায় 2 মিনিট ধরে নেহাকে কিস করতে থাকে। এদিকে নেহা তো নীলকে সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু একটা পুরুষ মানুষের শক্তির সঙ্গে তো একটা বাই মানুষের পেরে ওঠাও এত সহজ নয়। তাই নেহাও নীলের সঙ্গে কোনোভাবে পেরে উঠছিল না। প্রায় 3 মিনিট পর নীল নেহাকে ছেড়ে দেয়। নীলের থেকে নিজেকে ছাড়া পেয়ে যেন গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকলো নেহা। প্রায় 10 মিনিট সময় লাগে তার নিজেকে সামলে নিতে। তখন সে নীলকে বলে, নীল, তুমি আজ যেটা করেছো খুব খারাপ করেছো। এর জন্য তোমাকে একদিন না একদিন পস্তাতে হবে, সেটা মনে রেখো। যখন হবে তখন দেখা যাবে, এখন আমি আসি। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি যখন একটা কাজে হাত দিয়েছি তখন এটা শেষ করে ছাড়বো। তুমি যতদিন পর্যন্ত আমার প্রস্তাবে রাজি হবে না ততদিন পর্যন্ত তুমি আবার আমাকে এই কথা না বললে, বলবে যে তুমি আমাকে ভালোবাসো, ততদিন পর্যন্ত আমি সব করতেই থাকবো। এই বলে নীল সেখান থেকে চলে যায়। আর এদিকে নেহা কোনো রকম নিজেকে ঠিক করে নেয়। তারপর ফ্রেশ হয়ে এসে লম্বা একটা ঘুম দেয়। আর সেদিন বিকেলবেলায় তার ভাই আর ভাবিকে তারকে ফোন দিয়ে বলে, নেহা, তোমাকে একটা সুখবর দেওয়ার আছে। আমি আর তোমার ভাইয়া আগামীকালকে কলকাতায় আসছি তোমার সঙ্গে দেখা করতে। অনেক দিন তো তুমি বাড়ির বাইরে আছো, তোমাকে ছাড়া আমাদের ভালো লাগছে না। তাছাড়া তুমি তো আমাদের বলেছিলে যে তুমি একটা ছেলেকে ভালোবাসো, তুমি একা কেন বিয়ে করবে? আমরা তো আছি, তোমাকে দেখে শুনে তারপর বিয়ে দেব। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। রাখছি তাহলে। এর পরের দিন তার ভাইয়া ভাবি সেখানে চলে আসে।
নেহা তাদেরকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। আর সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খেতে বসে। তখনই নীল সেখানেও উপস্থিত হয়। সবাইকে একসঙ্গে খাবার টেবিলে দেখতে পেয়ে নীল বলে, তোমরা এখানে এসে জানলে আমি তোমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যেতাম। যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে তো এখানেই সেই দৃশ্য দেখতে পেতাম না যে তুমি প্রতিদিন আমার ননদের বাসায় আসো। এখানে লোকানোর কিছুই নেই, আমি নেহাকে ভালোবাসি, সেটা তো তোমরা সবাই জানো। তাই আমি এখানে প্রতিদিন আসতেই পারি। আর নেহা কিন্তু এখনও রাজি হয়নি, তবে মনে হয় হয়ে যাবে। কে বলেছে আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব? কোনোদিনও নয়। তোমার মতো ছেলেকে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। তুমি তো একটা প্লে বয়, প্রতিদিন ড্রেস পাল্টানোর মতো গার্লফ্রেন্ড পাল্টাও। তোমার নেশা মেয়ে, তোমার কাছে উপভোগ করার একটা বিষয় হচ্ছে মেয়ে। এছাড়া তো তুমি আর কোনো কিছুই মনে করো না। তার কাছ থেকে ভালোবাসা আশা করাটা বোকামি। তাই আমি তোমার কাছ থেকে ভালোবাসা আশা করি না। তুমি দয়া করে আমার পেছন ছেড়ে দাও। আর সেদিন যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট, এবং সেখানে আমার কোনো দোষ ছিল না, সেটা আমি মনে করি। তাই তুমি সব ভুলে গিয়ে আমার পেছন ছেড়ে দাও। আমি তো পিছু ছাড়ছি না ম্যাডাম, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমার নিজের ভালোবাসাকে নিজের হাতে কখনোই কোরবানি দেব না। আমি তোমাকে আমার করেই ছাড়বো, সেটা আজ না হোক কাল। তুমি নিজেই যতই বেঁধে রাখার চেষ্টা করো না কেন, তুমি কোনোভাবেই নিজেকে বেঁধে রাখতে পারবে না, কারণ আমার ভালোবাসায় তোমাকে স্বীকৃতি দিতেই হবে। নেহা, তোর কি হয়েছে আমাকে বল তো। তুই তো ওই ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতি। আমরা দেখেছি সেদিন যখন তুই বাড়ি থেকে চলে এসেছিলি, তোর চোখে দুটো আমরা সবাই দেখেছি তুই কতটা কষ্ট নিয়ে বাড়ি থেকে চলে এসেছিলি। সেটা আমরা সবাই জানি। তাই বলছি কি, এখন আর নিজেকে কষ্ট না দিয়ে নীলের প্রস্তাবটা মেনে নে আর নিজেকে ভালো রাখার চেষ্টা কর। এরপর নীল সেখান থেকে চলে আসে আর তার বোন তাকে বলে, ভাইয়া, আমার মনে হয় ও তোমাকে এখনো ভালোবাসে। তুমি ওকে একটু সময় দাও আর বোঝানোর চেষ্টা করো। আশা করি সে তোমাকে আবার আগের মতোই ভালোবাসবে। এরপর নীল কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কেটে যায় আরও 2 দিন। ওইদিকে দেখতে দেখতে তাদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষাও চলে আসে, আর সেটা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। নেহা তখন নিজের রুমে বসে পড়াশোনা করছিল। তখন নীল সেখানে আসে আর নেহাকে বল, নেহা, আমাদের তো পড়াশোনা শেষ হতে চলেছে। আমাদের তো মনে হয় কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরে যেতে হবে। এবার কি তুমি আমার সঙ্গে যাবে নাকি একা যাবে? এত বছর যেহেতু একাই গিয়েছি, এখনও একা একাই যাওয়ার চেষ্টা করব। আমার কোনো সঙ্গের প্রয়োজন নেই। আমি তো তোমাকে একা যেতে দেব না, আমি তো তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। ভালোবাসি যে তোমায়, তোমাকে একা ছেড়ে দেব কি করে বলো? নীল, তোমার এরকম ফাইজামোটা বাদ দাও। আমি আর নিতে পারছি না। তুমি দয়া করে আমার পেছন নেওয়া ছেড়ে দাও। আমি তোমাকে সহ্য করতে পারি না। তুমি আমাকে সহ্য করতে পারো না, নাকি আমার থেকে দূরে থাকাটা সহ্য করতে পারছো না? আমাকে কাছে পেতে চাও আবার আদর পেতে চাও, মন চায় কোনটা বলো? তুমি যাবে এখান থেকে। তোমার এইসব ফাজলামো মার্কার কথাবার্তা আমি নিতে পারছি না। চলে যাও এখান থেকে। আমি যাব না ম্যাডাম, আমার তোমাকে একটু আদর করতে মন চাইছে, কাছে পেতে মন চাইছে, তাই চলে এসেছি। আমি তোমাকে একটু আদর করে তোমার ভালোবাসা নিয়ে তারপর এখান থেকে যাব। নীল, তুমি যাও এখান থেকে। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এখান থেকে চলে যাও। তো কে শুনে কার কথা? কারণ নীল খুব ভালোভাবে বুঝতে পেরেছে সে যতক্ষণ পর্যন্ত নেহার সঙ্গে উল্টাপাল্টা কিছু না করবে ততক্ষণ পর্যন্ত নেহা তাকে সহজে মেনে নেবে না। তাই নীল নেহাকে পড়ার টেবিল থেকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায়। এসব কি করছো নীল? তুমি ছেড়ে দাও আমাকে। ভালো হবে না কিন্তু, বলে দিলাম। তুমি কি খারাপ করতে পারো আমি সেটাই দেখতে চাই। এই বলে নীল নেহাকে বিছানায় শুয়ে দিয়ে দরজাটা আটকে দেয় আর নেহার কাছে এগোতে থাকে। নেহা তো নিজেকে গুটিয়ে নেয়। সে তো এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ভাবতে পারেনি নীল তার সঙ্গে এমন কিছু করবে। নীল একদম নেহার কাছে চলে আসে। নেহা তো ভয়ে একদম কুকড়ে যাচ্ছিল। নীল, নীল, আমার সাথে এসব করো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। ডার্লিং, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি এতদিন ধরে পরিশ্রম করছি না। তুমি তা খুব ভালো করে জানো। আমি কখনোই কোনো মেয়ের পেছনে 2 মিনিট সময় ব্যয় করিনি। মেয়েরাই আমার পেছনে সময় ব্যয় করে, আর তোমার পেছনে আমি এতদিন ধরে ঘুরঘুর করছি, কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দিচ্ছ না। কি ভেবেছো নিজেকে? হ্যাঁ, তোমার যা ভালো লাগবে তুমি তাই করবে? ওইটা চলবে না ম্যাডাম। আজ আমি তোমার সঙ্গে এমন কিছু করব যাতে তুমি আমাকে পাতা দেওয়ার জন্য পাগল হয়ে ঘুরঘুর করবে। কথাটা বলে নীল আর এক মুহূর্ত দেরি না করে নেহার ঠোঁট দুটো নিজের দখলে নেয় আর সারা শরীরে ভালোবাসার আলিঙ্গন করতে থাকে।
হাজার হোক একটা মেয়ে মানুষ তো একটা পুরুষ মানুষের কাছ থেকে নিজেকে আর কতক্ষণই বা দূরে সরিয়ে রাখবে। নেহাকে নীল এতটা আদর করার ভালোবাসা দিচ্ছিল যে নেহা একদম পাগলের মতো হয়ে যাচ্ছিল আর ছটফট করছিল। নেহা নীলকে আরো কাছে পাওয়ার জন্য সুযোগটাই কাজে লাগায়, নেহাকে তার ভালোবাসা দিতে শুরু করে। আর দুজন চলে যায় সুখের অন্তিম মুহূর্তে। এভাবেই তারা দুজন নিজেদের ভালোবাসাকে স্বীকৃতি দেয়। আর কয়েকদিন পর তাদের পরীক্ষাও শেষ হয়। তারা বাংলাদেশে ফিরে আসে এবং দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে তাদের বিয়েও হয়। তারপর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। যাই হোক ভিউয়ার্স, গল্পটা এই পর্যন্তই শেষ। দেখা হবে অন্য কোনো গল্পে। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।